গল্পের শুরুতেই অ্যানা নামের একটি মেয়েকে দেখায়। ভোরবেলা তার ছেলে জিন তাকে ঘুম থেকে ডেকে তুলে। আজ তার সুইমিং প্র্যাকটিসে যেতে হবে। জিন তার মাকে অনুরোধ করে আজকে যেন অফিসে না যায়, কারণ আজকের দিনটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে জিনের সুইমিংয়ের টেস্ট ছিল। গত 2 দিন ধরে সেই পরীক্ষার জন্য খুবই সিরিয়াসলি ট্রেনিং করেছে। অ্যানা বিছানা ছেড়ে ওঠে, কিন্তু হঠাৎই থমকে যায়। বাইরে অদ্ভুত একটা শব্দ শুনতে পায় সে। জানালাটা খুলে তাকালে সে দেখতে পারে বাইরে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। সাধারণ বৃষ্টি নয়, এটি অস্বাভাবিক রকমের তীব্র বৃষ্টি। অ্যানা জিনের জন্য নাস্তা বানানো শুরু করে, আর একই সঙ্গে প্রতিদিনের মতোই তার মাকে ফোন করে খোঁজ খবর নেয়। কথা বলতে বলতে সে জানতে পারে তার মায়ের এলাকাতেও একইভাবে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে অ্যানার বুকের ভেতর অজানা একটা শঙ্কা ঢুকে পড়ে। এটা স্বাভাবিক আবহাওয়া ছিল, সে ধরে নেয় কোনো বড় ঝড় শুরু হয়েছে, আর এটা অনেকক্ষণ স্থায়ী হতে পারে। তাই সে তার মাকে জানায় আজ সে অফিসে যাবে না। কলটা শেষ করে সে আবার নাস্তা বানাতে শুরু করে, কিন্তু হঠাৎই তার মনে পড়ে কিছু একটা ঠিক নেই। অ্যানা দেখে ঘরের মেঝেতে অদ্ভুতভাবে পানি ঢুকতে শুরু করেছে। অ্যানা জানালা দিয়ে তাকিয়ে সামনে যা দেখে সে পুরো স্তব্ধ হয়ে যায়। বিশাল বিশাল পানির ঢেউ ভবনের দিকে ধেয়ে আসছে, সব কিছু তলিয়ে যাচ্ছে। তার মুখে আতঙ্ক আর বিভ্রান্তি একসাথে ফুটে ওঠে। ঠিক সেই মুহূর্তে বিল্ডিংয়ের অ্যালার্ম সিস্টেমটি বেজে ওঠে। তার সাথে একটা ঘোষণাও আসে, এক ভয়াবহ বন্যা হয়েছে এবং পানি ইতিমধ্যেই 3য় তলা পর্যন্ত পৌঁছে গেছে। সব বাসিন্দাকে নিজেদের প্রাণ বাঁচাতে অবিলম্বে উপরের তলায় যেতে বলা হয়েছে। ঘোষণাতে আরও বলা হয় বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন, তাই সব লিফট বন্ধ, সবাইকে সিঁড়ি ব্যবহার করতে হবে। অ্যানা আর এক মুহূর্ত দেরি না করে নিজের আর তার ছেলের জন্য কিছু কাপড় গোছানো শুরু করে। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা কল আসে। কলটা একজন পুলিশ অফিসারের, তার নাম জো তাকে জানায় তাদের রক্ষা করার জন্য তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। সে অ্যানার উদ্দেশ্যে স্পষ্ট করে বলে সব কিছু ফেলে দিতে, কাপড় জিনিসপত্র সব কিছু ফেলে দিতে, শুধু নিজে আর তার ছেলের প্রাণ বাঁচিয়ে উপরতলায় পৌঁছাতে হবে, যতক্ষণ না সে সেখানে পৌঁছায়। গল্পের এই মুহূর্তে আমরা জানতে পারি অ্যানা আসলে কে। অ্যানা একজন ডাক্তার, যার বিশেষ দক্ষতা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তার সাথে ছিল প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। এই কারণেই সে ভিতরে ভিতরে এত অস্থির হয়ে ওঠে, কারণ এত বড় দুর্যোগের কথা সবার তো আগে থেকেই জানার কথা ছিল। যাই হোক, সে এসব কথা ভাবা বন্ধ করে আর তাড়াতাড়ি জিনের প্রয়োজনীয় ঔষধগুলো ছোট্ট একটা ব্যাগে ভরে নেয়। তারপর ছেলেকে পিঠে তুলে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে দেখে মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসছে। যেভাবেই হোক উঁচুতলায় ওঠার চেষ্টা করছে। সিঁড়িঘর মানুষের ভিড়ে ঠাসাঠাসি, সবাই কাঁপছিল। হঠাৎ একটা ধাক্কা, ওপর থেকে কিছু একটা আটকে গেছে। লোকজন আর উপরে যেতে পারছে না। অ্যানা 1 সেকেন্ডও দেরি না করে বিল্ডিংয়ের শেষ প্রান্তে ইমার্জেন্সি সিঁড়ির দিকে দৌড় দেয়। সে দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে থাকে। সাথে সাথে তার ছেলেকে শান্ত রাখার জন্য সে আস্তে আস্তে গান গাইতে থাকে, যাতে চারপাশের ভয়াবহ দৃশ্য জিনের মনকে ভেঙে না দেয়। কিন্তু জিন সব কিছুই দেখছিল, পানিতে ভাসতে থাকা মানুষ, বাঁচার জন্য ছটফট করা শরীর। অ্যানা গাইতে থাকে, নিজেকে জোর করে আরও দ্রুত সিঁড়ির উপরে তুলে। সিঁড়ির একদম শেষ প্রান্তে পৌঁছে দেখে আর কোনো রাস্তা নেই। ইমার্জেন্সি সিঁড়িটা পুরোপুরি বন্ধ। প্রতিবেশীরা সেখানে ফার্নিচার আর নানা জিনিসপত্র এনে জড়ো করে রেখেছে। অ্যানা সিঁড়ির ধার ধরে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার পা হড়কে যায়, আর একটুখানি হলে সে নিচে পড়ে যেত। আর কোনো উপায় না দেখে সে আবার মূল সিঁড়ির দিকে ফিরে আসে। ঠিক তখনই সে দেখতে পায় সামনের বিল্ডিংয়ে তাদের খুঁজছে। এনা জোর নাম ধরে চিৎকার করে, হাত নেড়ে নিজেদের অবস্থান বোঝানোর চেষ্টা করে। আর ঠিক সেই মুহূর্তেই তার বুকের ভেতরটা কেমন যেন থমকে যায়, কারণ জিন সেখানে ছিল না। এরপর অ্যানা দেখতে পায় জিন পাশের এক প্রতিবেশী ফ্ল্যাটে ঢুকে পড়েছে। সে 1 সেকেন্ডও না ভেবে অ্যানা দৌড়ে তার পিছনে যায়। সে ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গে ভয়াবহ ঢেউ আসতে পড়ে, জানালা ভেঙে পানি ঢুকে পড়ে। এক মুহূর্তে পুরো ঘর পানিতে ডুবে যায়। চারদিক তখন পানিতে গ্রাস হচ্ছিল। অ্যানা ফিরে আসে এক ভয়ঙ্কর স্মৃতির ভেতর। অ্যানা অতীতের কথা মনে করে। সে আর তার স্বামী একটা গাড়ির ভেতর আটকা পড়েছিল। গাড়িটা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায়। সেই দিন তার স্বামী ডুবে মারা যায়। অ্যানা হঠাৎই বাস্তবে ফিরে আসে, নিজেকে সামলে নেয়। সে পানির নিচে ডুব দেয়।
পাগলের মতো নিজের ছেলেকে খুঁজতে থাকে। হট্টগোলের মাঝে জিনের ঔষধের ব্যাগটা হাত থেকে পড়ে যায় আর সেটা অদৃশ্য হয়ে যায়। সে একটু উপর হয়ে উঠে শ্বাস নেয়, আবার ডুব দেয়। চারপাশে থাকা মৃত মানুষের দেহ ঘরের ভিতর একদম ভরে গেছে। কিছুক্ষণ খোঁজার পরে অবশেষে অ্যানা জিনকে খুঁজে পায়, তবে জিন অচেতন। অ্যানা তাকে ঝাঁকায়, নাম ধরে ডাকে, কিন্তু তার কোনো সাড়া নেই। সে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজাটাও আটকে আছে। আতঙ্কে তার শরীর দুর্বল হয়ে আসে, চোখের সামনে অন্ধকার নেমে আসে। যখন অ্যানা প্রায় জ্ঞান হারাতে বসে, ঠিক তখনই দরজাটা ভেঙে যায়। জো সেখানে এসে পড়ে। সে অ্যানা আর জিনকে পানির ভেতর থেকে টেনে বের করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। উপরে উঠেই জো জিনের সিপিআর শুরু করে। কয়েকটা অসহ্য মুহূর্তের পর জিন হঠাৎ কাশি দিয়ে ওঠে। সে আবার শ্বাস নিতে শুরু করেছে। অ্যানা ভেঙে পড়ে। সে জিনকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তাকে শান্ত করার চেষ্টা করে। জো তখন তাদের রিপোর্ট রেকর্ড করে। সে বলে সে ডক্টর অ্যানা এবং তার ছেলেকে সফলভাবে উদ্ধার করেছে। এখন তাদের বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছি। এরপর অ্যানাকে জানায় এখনই তাদের ছাদে পৌঁছাতে হবে। কিছুক্ষণের মধ্যে একটা হেলিকপ্টার আসবে। তাদের এখান থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। হঠাৎ জিন কথা বলে ওঠে। সে বলে তার নাকি সব মনে পড়ে গেছে। যেদিন তাদের গাড়ি পানিতে পড়ে গিয়েছিল, তার বাবা মারা যায়। অ্যানা তাকে আলতো করে থামিয়ে দেয়, আবার গান গাইতে শুরু করে। সে চায় না তার ছেলে সেই ভয়াবহ স্মৃতি ফিরে পাক। এরপর উঠতে উঠতে অ্যানা হঠাৎ অস্বস্তিকর বিষয় খেয়াল করে। সে পাশে থাকা জোকে বলে, পানির স্বাদ নোনতা কেন? এটা তো বৃষ্টির পানি হওয়ার কথা ছিল। যতক্ষণ সত্যিটা অ্যানাকে বলে দেয়, বলে যে ছোট একটা আকাশ বস্তু অ্যান্টার্কটিকায় আঘাত করেছে, যার ফলে বিশাল পরিমাণ বরফ গলে গেছে। এই গলা বরফ সমুদ্রের পানির সঙ্গে মিশে ভূখণ্ডে ঢুকে পড়েছে, যার ফলে জাপান পুরোপুরি ডুবে গেছে। এর মানে এই 30 তলা বিল্ডিংটাও খুব শীঘ্রই পুরোপুরি পানির নিচে চলে যাবে। অ্যানা এটা শুনে হতবাক। সে প্রশ্ন করে, এত বড় একটা বিপর্যয় বিশেষজ্ঞরা আগে থেকে কেন বুঝতে পারলো না? জো ধীরে উত্তর দেয়, তারা সবই জানতো, কিন্তু মানবজাতি প্রস্তুত ছিল না, তাই তাদের জানানো হয়নি। এরপর সে ভয়ঙ্কর সত্য কথাটাও বলে, আজ পৃথিবী একবারে ভেঙে পড়বে। মানব সভ্যতার শেষ দিন আজই। এখন অ্যানার কাছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাকে নতুন মানব ভবিষ্যৎ তৈরি করতে হবে। তার জন্য তাদেরকে কৃত্রিমভাবে মানুষ তৈরি করতে হবে। সব ঠিকঠাকভাবে তৈরি করা হলেও মানুষের ভেতরে আবেগের সিস্টেমটা পুরোপুরি তখনও তৈরি করা হয়নি। তাই এর জন্য অ্যানার সঙ্গে আরেকটা বিজ্ঞানী কাজ করেছিল। জো তাকে মনে করিয়ে দেয় সেই আরেকজন বিজ্ঞানী, যে কিনা তার সঙ্গে মিলে মানুষের আবেগ সিস্টেম তৈরি করছিল, তার সুপারভাইজার হিউম নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে, যার মানে মানবজাতির শেষ আশাটা এখন শুধুই অ্যানা। সেই পারে এখন মানুষের আবেগ আগের মতো তৈরি করতে। আর ঠিক এই কারণেই বিশেষভাবে জোকে এখানে পাঠানো হয়েছে, যেন সে অ্যানাকে বাঁচাতে পারে। আসলে ল্যাবে মানুষের মতো দেহ তৈরি করা হয়ে গেছে। বুদ্ধি শেষ ধাপটা সম্পূর্ণভাবে অ্যানার উপর নির্ভর করে। আর ঠিক তখনই জিন বলে তাকে ওয়াশরুমে যেতে হবে। আর এই জন্য পাশের একটা ফ্ল্যাটে ঢুকে এ সময় জো হেডকোয়ার্টারে ফোন করে জানায় সে এখন 15 তলায় আছে, কিন্তু তার কণ্ঠে স্পষ্ট সব তথ্য দিচ্ছে না। অ্যানা যেন কোনো রকম চাপ অনুভব না করেই চুপ করে আছে। ফোনটা কাটার পর জোর থেকে ডিভাইসটি নিয়ে অ্যানা তার মাকে ফোন করে শেষবারের মতো কথা বলতে। তার মা বলে সে উপরের তলায় উঠতে পেরেছে, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত অশান্তি। সে জানে সে আর বাঁচবে না। অ্যানার মা তার কাছে অনুরোধ করে তার কথা না ভেবে শুধু যেন নিজে আর তার জিনকে বাঁচায়। অ্যানাও তার মায়ের সাথে কান্না করতে করতে বিদায় নেয়। এটাই তাদের শেষ কল। ঠিক সেই সময়ে গ্যাসের পাইপ বিস্ফোরণ ঘটে। চারদিকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। জো তাদের ধরে নিয়ে পালানোর চেষ্টা করে। একমাত্র পথ বারান্দা। এই সময় অ্যানা পা পিছলে পানিতে পড়ে যায়। সে কোনোভাবে ভেসে ওঠে। একটা প্লাস্টিক বোর্ড আঁকড়ে ধরে ছেলেকে বলে সে ঠিক আছে, সে আসছে। সে আবার বিল্ডিংয়ের দিকে সাঁতার কেটে ভেতরে ঢুকে দেখে সে তখন 10 তলায়। হঠাৎই একটা ছোট্ট বাচ্চার কণ্ঠ শুনতে পায়, যে কিনা লিফটে আটকা পড়েছিল। অ্যানা তাকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু তখনই আরেকটা ভীষণ ঢেউ এসে তাকে পানির নিচে নিয়ে যায়। সে আবারও অতীতে ফিরে যায়। গাড়ি ডোবার দিন।
তার হাজব্যান্ড তার ছেলেকে আগে উদ্ধার করে, এরপর সে নিজে আসতে গিয়ে আটকা পড়ে যায়। এনাও বুঝতে পারে এখানে একজনকে বাঁচাতে হলে আরেকজনকে ছাড়তেই হবে। এই সঙ্গে কথা, হাজব্যান্ডের মৃত্যুর পর এনা জিনকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল। হিউয়েন তাকে এমনটা করতে মানা করেছিল, কারণ ল্যাব একদিন না একদিন এমনিতেই জিনকে নিয়ে যাবে, যেমন নেবে হিউয়েনের মেয়ে ইনজিনকেও। আসলে এতক্ষণ যাবৎ যে সায়েন্টিস্টের কথা বলা হয়েছিল, হিউয়েনই হলো সেই সায়েন্টিস্ট। তখন সত্যটা পরিষ্কার হয়, জিন আর ইনজিন কোনো সাধারণ শিশু নয়, তারা ছিল প্রথম সফলভাবে মানব আবেগ পরীক্ষার ফল। তারা দুজন নিজের সন্তান নিজেই তৈরি করেছিল, কিন্তু তাদের যে এতটা ভালোবাসবে তা তারা কখনো ভাবেনি। জিন হঠাৎ জেগে ওঠে, ঝড় তখন থেমে গিয়ে সূর্য ওঠে। জিন ঝড় থেমে যাওয়ার ব্যাপারে জোকে জিজ্ঞেস করে। জো বলে এটা শুধু বিরতি, ঝড় আবার আসবে। তারপর সে আরেকটা সত্য কথা বলে, ল্যাব জিনকে এনার কাছ থেকে নিয়ে যাবে। তখন জো বলে তাকেও তার মা এভাবেই ছেড়ে দিয়েছিল পরিত্যক্ত করে, তাই এবার সে জানতে চায় একজন মা তখন কি করে যখন তার চোখের সামনে থেকে তার ছেলেকে নিয়ে যাওয়া হয়। এনা এসব কথা শুনে জোকে কিছুই বলে না। ঝড় আবার শুরু হয়, তারা দৌড়াতে শুরু করে। সেই উঠতে উঠতে এনা একজনকে দেখে, মানুষটা মেঝেতে বসে আছে, ঠিক তার সামনেই ছিল তার গর্ভবতী স্ত্রী। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কোনো সময় সন্তান জন্ম দিতে পারে। লোকটা কান্না করতে করতে এনার কাছে অনুরোধ করে ওদের একটু সাহায্য করতে, কিন্তু জো সঙ্গে সঙ্গে এনাকে থামিয়ে দেয়, কারণ ওদের আর সময় নেই, একদমই সময় নেই, এখনই উঠতে হবে। এনাও লোকটার দিকে তাকিয়ে ক্ষমা চায় আর নিজেকে শক্ত করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। জিন অবাক হয় মায়ের দিকে তাকিয়ে, প্রশ্ন করে ওই মহিলাটা এত কষ্ট করছিল কেন। এনা খুব আস্তে আস্তে বলে ওই মহিলা একটা বাচ্চা জন্ম দিতে চাচ্ছে। এই কথা শুনে জিন আবারও প্রশ্ন করে, আমাকে জন্ম দেওয়ার সময় কি তোমার এতটা কষ্ট হয়েছিল? এই প্রশ্নটা এনাকে একদম ভেঙে দেয়, সে কোনো উত্তর দিতে পারে না। জিনকে পিঠ থেকে নামিয়ে দেয়, দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে পড়ে আর নিঃশব্দে কান্না শুরু করতে থাকে। ঠিক তখনই জো এসে পড়ে আর তাড়াহুড়া করে বলে এখানে থামার সময় নেই, আর একটা মাত্র তলা বাকি, এরপর তারা উপরে উঠে যাবে। কিন্তু অ্যানা এই মুহূর্তে আর পারে না। সে জোকে স্পষ্ট জানিয়ে দেয় সে তার ছেলেকে ছেড়ে দিতে পারবে না। জো তার দিকে তাকিয়ে বলে সে তাকে সাহায্য করবে, জিনকে তার কাছে রাখতে সাহায্য করবে। জো তার হাত ধরে দুজন একসাথে শেষতলার দিকে দৌড়াতে থাকে। ছাদে পৌঁছে তারা দেখে একটা ল্যাবরেটরির দল আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। দলের নেতৃত্ব দিচ্ছে কিম নামের এক ব্যক্তি। জো তার মিশন কমপ্লিট করে আর তার কাছে তাদের হস্তান্তর করে। কিম সামনে এগিয়ে এসে একদম শান্ত গলায় জানায় অ্যানার ছেলেকে নিয়ে যাবে। জিনকে তারা ডাকে নিউ হিউম্যান নম্বর 77 বলে। কিম বলে অ্যানা তার কাজ চালিয়ে যাবে মানবিক আবেগের সিস্টেম উন্নয়ন করতে। ঠিক তখনই সেনারা জিনকে অ্যানার থেকে টেনে নিয়ে যায়। অ্যানা ভেঙে পড়ে, সে লড়াই করার চেষ্টা করে, চিৎকার করে, কিন্তু কোনো লাভ হয় না। হতাশ হয়ে সে জোয়ের কাছে ছুটে যায়, তাকে দেওয়া তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। জো তখন সত্যটা বলে দেয়, স্বীকার করে সে অ্যানাকে ধোঁকা দিয়ে এখানে এনেছে আর তার সহকারী বিজ্ঞানী হিউয়েন এখনও মারা যায়নি। সে পালিয়ে গিয়েছে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে, কারণ সে তার মেয়েকে তুলে দিতে চায়নি তাদের হাতে। আর জো তখন অ্যানার দিকে তাকিয়ে বলে এটাই তোমার আর হিউয়েনের মধ্যে বড় পার্থক্য। হিউয়েন নিজের সন্তানকে বেছে নিয়েছে আর অ্যানা সব কিছু জেনেও এখানে এসেছে, এটাই যে সে তার ছেলেকে কেড়ে নেওয়া হতে পারে। এই কথা বলেই জো মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। অ্যানা আতঙ্কে দেখতে পায় সোরা জিনকে ইনজেকশন দিচ্ছে, তার মাথার সব চুল কামিয়ে ফেলেছে, তাকে খোলার প্রস্তুতি নিচ্ছে। অ্যানা তখন দৌড়ে কিমের কাছে যায়, কান্নারত অবস্থায় অনুরোধ করতে থাকে আর থামতে বলে, তার ছেলেটাকে বাঁচাতে বলে। কিন্তু কিম রাজি হয় না। সে ঠান্ডা গলায় বলে অ্যানা এখন সফল হয়েছে, কিম হলো পারফেক্ট মডেল। এই ল্যাবরেটরিতে এখন তাকে ব্যবহার করবে আরও অনেককে তৈরি করার জন্য। কিম তখন মনে করিয়ে দেয় এই কথাগুলো একদিন অ্যানা নিজেই বলেছিল যখন সে তার সন্তানকে প্রথম তৈরি করেছিল, তাহলে এখন সে কেন পিছু হটছে। ঠিক তখনই গুলির শব্দ আসে পেছন থেকে। অ্যানা ঘুরে তাকায়, দেখতে পায় সেনারা জোকে গুলি করে মেরে ফেলেছে।
কিম তখন বলে এখানে থাকা সবাই মারা যাবে, শুধু অ্যানা ছাড়া, শুধু তাকেই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। অ্যানা তখন ছুটে যায় জিনের কাছে, শেষবারের মতো তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বিদায় বলে। সবকিছু হারিয়ে বিধ্বস্ত অবস্থায় অ্যানা হেলিকপ্টারের দিকে হাঁটতে থাকে। হেলিকপ্টারের ভিতরে দুইজন সৈন্য তার দিকে এগিয়ে আসে, তাদের হাতে জিনের মস্তিষ্ক তার শরীর থেকে আলাদা করা। সময় কেটে যায়। অ্যানা এখন ল্যাবরেটরির সঙ্গে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা একটি মহাকাশযানে। তখন সু নামের একটি ব্যক্তি তার সাথে যোগাযোগ করে আর তার মিশনের কথা জানায়। আর মাত্র 15 মিনিটের মধ্যে হাজার হাজার উল্কা পৃথিবীখণ্ডে আঘাত হানবে। পৃথিবীর প্রায় সব জীবন ধ্বংস হয়ে যাবে। মানবজাতি সম্পূর্ণ বিলুপ্ত থাকাতে ল্যাবরেটরিতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে 7টি মহাকাশযান পাঠিয়েছে। এই মহাকাশযানগুলোর মানুষই শেষ বেঁচে থাকা মানব। তারা এখন যাচ্ছে ইজাবেল ল্যাবরেটরিতে, যেখানে কৃত্রিম উপায়ে মানবদেহ তৈরি করা হবে। আর এই দলে একমাত্র অ্যানাই আছে, যে কিনা সেই কৃত্রিমভাবে বানানো মানবদেহের মধ্যে আবেগ বসাতে পারে। এবার শুধু বাচ্চা নয়, একজন মা তার সন্তানকে একসঙ্গে তৈরি করা হবে, যাতে নতুন মানবজাতি দ্রুত বিস্তার লাভ করতে পারে, মহাপ্লাবনের পরের যুগেও টিকে থাকতে পারে। তাই এখন মানবজাতিকে বিবর্ধিত হতেই হবে। কিন্তু অ্যানা এসবে একদমই একমত না। অ্যানা বলে মানবজাতিকে বিবর্ধিত হওয়ার আগে নিজেদের এমন অবস্থায় বাচ্চার পবিত্রতা বুঝতে হবে, আর সেটা বসাতে হলে আগে দরকার মাতৃত্ব। বাচ্চাটি যেহেতু ইতিমধ্যেই সম্পূর্ণ, তাই এবার পরীক্ষা করার পালা মায়ের উপর। এই পরীক্ষায় বাচ্চাকে মায়ের থেকে লুকানো হবে, আর মা তার সন্তানকে খুঁজতে গিয়ে বারবার বাধার সম্মুখে পড়বে। সে যতবার ব্যর্থ হবে পরীক্ষাটি ততবার রিসেট করা হবে, আর সে সফল হলে মানবজাতি বেঁচে যাবে। শুধু তখন সাবধান করে দেয়, মা যদি ব্যর্থ হয় মানবজাতি কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। অ্যানা কিছু বলার আগেই সামনের মহাকাশযানটি বিস্ফোরিত হয়। ধ্বংসাবশেষ শেষে আঘাত হানে তাদের জানে। এরপর সবকিছু অন্ধকার হয়ে যায়। সময় আবার রিসেট হয়, সবকিছু আবারও নতুন করে শুরু হয়। অ্যানার ঘুম ভাঙে জিনের গলায়। সে তখন বলছিল তাদের ফ্ল্যাটটা নাকি পুরোপুরি সুইমিং পুল হয়ে গিয়েছে। অ্যানা নিচের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তার টি শার্টে একটা অদ্ভুত সংখ্যা লেখা, যেখানে লেখা ছিল 491। বিভ্রান্ত হয়ে সে বিছানা থেকে উঠে পড়ে। ঠিক তখনই ফোন বাজে। কলটা ছিল জোয়ের। জো তাকে জানায় তার সুরক্ষা আর উদ্ধার করার দায়িত্বটা তার উপরই হয়। এই সময় জিন তার মায়ের দিকে একটা ছবি দেখাতে চায়, যেটা সে এঁকেছে, কিন্তু অ্যানা মনোযোগ দিতে পারে না। রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এইদিকে কলে জো বলে তাদের এখনই ছাদের দিকে যেতে হবে, অবশ্যই ছেলেকে সঙ্গে নিয়ে যেতে হবে। অ্যানা তখন হিয়নের সেই সতর্কবার্তা মনে করে ল্যাবরেটরি জিনকে নিয়ে যেতে চায়। সে ফোনটা কেটে দেয়। তারপর দ্রুত জিনের ঔষধগুলো ছোট্ট একটা ব্যাগে ভরে নেয় আর তাকে খুঁজতে শুরু করে। খুঁজে পায় জিন লুকিয়ে আছে আলমারির ভেতরে। অ্যানা বিরক্ত হয়ে জিনকে বলে এটা রাগ করার সময় নয়, তাকে অবশ্যই মায়ের কাছে থাকতে হবে, মায়ের কথা শুনতে হবে। সে জিনকে নিজের পিঠে তুলে আর ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে দেখে সামনের বিল্ডিং থেকে জো তাদেরকে ডাকছে। অ্যানা ভয়ে পালিয়ে লুকানোর চেষ্টা করে। ঠিক তখনই ঝড় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। একটা বিশাল ঢেউ চারদিকে প্লাবিত করে দেয়। অ্যানা পানির ভিতর জিনকে নিয়ে আঁকড়ে ধরে সাঁতার কাটতে থাকে এবং কোনো মতে আবার ভেসে ওঠে। কিন্তু নিচে ঢুকতেই অ্যানা বুঝতে পারে জিন আর সেখানে নেই। সে ছুটে যায় ওর খুঁজে। ঠিক তখনই আরেকটা বিশাল ঢেউ আছড়ে পড়ে। অ্যানা দেখে জলের নিচে জিন ডুবে যাচ্ছে। অ্যানা ঝাঁপ দেয় জিনকে বাঁচাতে, কিন্তু সেই সময় তার হাত থেকে ঔষধের ব্যাগটা আবার ছুটে যায়। পানির উপর ভেসে উঠে দেখে জিন গায়েব। হঠাৎ তার মাথায় আসে ভেসে ওঠা এক দৃশ্য। সেটা হলো প্রেসক্রাফটে সে জিনের সাঁতারের গগলস হাতে ধরেছিল। অবিশ্বাস্যভাবে সে পকেটে হাত দেয় আর গগলস সেখানে খুঁজে পায়। এই শখটা অ্যানা সহ্য করতে পারে না। অ্যানা জ্ঞান হারায়। জ্ঞান ফিরে দেখে জো তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু কিছু একটা তার ঠিক লাগছিল না। সে নিজের জামার দিকে তাকায়। সে দেখতে পায় নম্বরটা বদলে গেছে। সে উঠে দাঁড়িয়ে জোকে পাশ কাটিয়ে দৌড়াতে চায়, জিনকে খুঁজবে। জো তাকে থামিয়ে দেয়। ফোনে দেখায় ছবিতে দেখা যাচ্ছে জিন ভিড়ের মধ্যে হাঁটছিল ছাদে যাওয়ার সিঁড়ির দিকে। জো বলে সিকিউরিটি টিম ওকে খুঁজছে, কিন্তু অ্যানা তার কথা শুনে না। সে বলে আমি নিজেই আমার ছেলেকে খুঁজবো। জো তাকে জোর করে ছাদের দিকে নিয়ে যায়। হঠাৎ অ্যানা বন্দুকটা কেড়ে নেয়। জোর দিকে তাক করে বলে আমার ছেলে কোথায়? ঠিক তখনই গ্যাস লাইন বিস্ফোরণ করে অ্যানা প্রায় জ্বলে পড়ে যাচ্ছিল। জো তাকে ধরে ফেলে। জামার নম্বরটি আবার বদলে যায়। জো তখন প্রমিস করে বলে সে জানে না জিন কোথায় আছে, তবুও অ্যানা তার কথা বিশ্বাস করে না। সে জোরে হাত ছাড়িয়ে জলে ঝাঁপ দেয়, আবার বিল্ডিংয়ের ভেতরে ফিরে আসে। এরপর সে সোজা পৌঁছে যায় 10 তলায়। অ্যানা এরপর এলিভেটরের দিকে যায়। দরজায় জোরে জোরে আঘাত করে জিজ্ঞেস করে ভেতরে কি কেউ আসো?
ভিতর থেকে একটা বাচ্চা মেয়ের কথা শোনা যায়। মেয়েটির নাম জি। জি জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন আমি এখানে আটকা আছি? এনা এই প্রশ্নটা শুনে থমকে যায়। আসলেই তো তার তো জানার কথা ছিল না, তাহলে সে কিভাবে জানলো? অ্যানা এই ভাবনাটা পাশ কাটিয়ে যায়, কারণ তার কাছে তখন সময় ছিল না। সে জলের নিচে ডুব দেয়, এলিভেটরের দরজা খোলার চেষ্টা করে। এরপর অ্যানার বুকটা থেমে যায়, হার্ট অ্যাটাক। সে পড়ে যায়, চোখ খুলে দেখতে পায় সে নিঃশ্বাস নিচ্ছে। সে আবার নতুন করে বেঁচে গেছে। সে উঠে আবার দরজা ধাক্কা দেয়। জিকে বলে, আমি দরজা খোলার জন্য কিছু আনছি, আমি ফিরে আসব। ঠিক তখনই খেয়াল করে তার জামার নাম্বার আবার বদলে গেছে। অ্যানা একটা কাঠের তক্তা এনে দরজা ভেঙে ফেলে। সে জিকে সেখান থেকে উদ্ধার করে সে মেয়েটাকে পাশের ফ্ল্যাটে নিয়ে যায় ভেজা কাপড় বদলাতে। অ্যানা তাকে শান্ত করে বলে তার দাদু এখন নিরাপদে আছে, নিজের ফ্ল্যাটেই আছে। জি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? আমি তো আমার দাদুর কাছে যাব। অ্যানা এই প্রশ্নটা শুনে আবার জমে যায়। সে জানে না এসব কি হচ্ছে। এরপর আরও একটা অদ্ভুত কথা বলে ফেলে। সে জিকে বলে, আমি খুবই শীঘ্রই মারা যাব। এরপর সে খুব যত্ন করে জিনের চেহারার বর্ণনা দেয় আর জিকে অনুরোধ করে সে যদি জিনকে দেখে তাহলে যেন বলে তার মা তাকে খুঁজছে। জি তখন একটা গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে এলিভেটরের ভিতর আটকা থাকাকালীন সে দুজন যুবককে একটা বাচ্চার সঙ্গে কথা বলতে দেখেছিল। সেটা হয়তো তার বাচ্চা ছিল। তারা তাকে তার মায়ের কথা জিজ্ঞেস করছিল আর একটা ফ্ল্যাটের পাসওয়ার্ড জানে কিনা তা জানতে চাইছিল। এরপর তারা সবাই বাচ্চাটাকে নিয়ে উপরে তলায় গিয়েছিল। অ্যানা এই কথা শুনে ছুটে যায় উপরে তলায়। সেখানে গিয়ে দেখতে পাই দুজন লোক একটা ফ্ল্যাট লুট করে বেড়াচ্ছে। তারা অ্যানাকে দেখে খুন করতে এগিয়ে আসে। ঠিক তখনই দরজা খুলে জো বেরিয়ে আসে, তার সাথে জিও। জো এক মুহূর্ত দেরি না করে একজনকে জলে ফেলে দেয়, অন্যজনকে ধরে নির্মমভাবে জেরা করে। লোকটা স্বীকার করে যে বাচ্চাটা নিজেই পালিয়ে গেছে। এরপর জো তাকে আবারও জলে ফেলে দেয়। এরপর জো অ্যানাকে বলে, তোমার ছেলেকে কেউ অপহরণ করেনি, তোমার ছেলে নিজে থেকেই লুকিয়ে আছে। এরপর জো অ্যানাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো সে কোথায় লুকাতে পারে? অ্যানা বলে সে জানে না। জো অবাক হয়ে চলে যায়। অ্যানা সেখানে দাঁড়িয়ে থাকে। পাশের ঘরটা তাকে মনে করিয়ে দেয় সেদিন সে জুস খাইয়ে জিনকে বাঁচিয়েছিল। এরপর সে জিয়ের কাছে ফিরে যায়, জির থেকে বিদায় নেয়। জিয়ের দাদি তাকে জুসের বোতলটা দেয়, বলে এটা তোমার ছেলের জন্য। অ্যানা এই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন আমার ছেলের ডায়াবেটিস আছে? কিন্তু মহিলাটি কোনো উত্তর দেয় না। অ্যানা জুস নিয়ে বেরিয়ে আসে। জো আবার সেখানে আসে, বলে সিকিউরিটি টিম এসেছে। কিন্তু অ্যানা বিশ্বাস করে না। সে বলে ওকে জুস খাওয়াতে না পারলে আরেকটা অ্যাটাক হবে। জো তার কথা বিশ্বাস করছিল না। জো বলে জিন তোমাকে ছেড়ে গেছে তার নিজের ইচ্ছায়। অ্যানা এই কথা শুনে ভেঙে পড়ে। সে বলে এই কারণেই তাকে আমাকে খুঁজতেই হবে। সব কিছু তখন পরিষ্কার হয়ে যায়। এটাই ছিল সেই এক্সপেরিমেন্ট, মা আর সন্তানের বারবার ব্যর্থতা, আবার বারবার রিসেট হওয়া। জামার নাম্বারটা কতবার রিসেট হয়েছে সেটাই বোঝায়। সে জোকে অনুরোধ করে তাকে সাহায্য করতে। এরপর সে সেখানে সেই গর্ভবতী মহিলাটিকে দেখে, কিন্তু এবার সে মা হতে পেরেছিল। তার হাজব্যান্ড তার কাছে ছুটে আসে। তারা দুজন খুব খুশি। মেয়েটা বলে সে স্বপ্নে ঝড় দেখেছিল। এনার তখন মনে পড়ে জিনের আঁকা ছবির কথা। জিন তাকে বলে সে একটা স্বপ্ন দেখেছে, আর স্বপ্নে যা দেখেছিল সেটাই সে ছবি এঁকেছে। কিন্তু অ্যানা তখন অনেক ব্যস্ত ছিল, যার কারণে সে জিনকে বকে দেয়। তখন জিন তাকে বলেছিল সেই ছবিগুলো তুলে তার ফোনে পাঠিয়ে দিচ্ছে। অ্যানার এই কথাটা মনে পড়তেই সে তার ফোনটা বের করে আর সেই ছবিগুলো খুঁজে বের করে। তারপর সে দেখতে পায় হুবহু সেই দৃশ্য। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে থাকা মা, সেখানে একটা নয় অনেকগুলো ছবি। অ্যানার হঠাৎ মনে পড়তে থাকে সেই দিনের কথা, শুরুতে যখন জিন আলমারির ভেতর লুকিয়েছিল। সেই মুহূর্তটা যখন সে বলেছিল, মা তুমি আমাকে অনেক দিন ধরে আমার সঙ্গে মিথ্যা বলছো, তুমি বলেছিলে তুমি আমাকে খুঁজে বের করবে। অ্যানা এবার দৌড়ে ফিরে যায় নিজের অ্যাপার্টমেন্টের দিকে। সে আলমারির দরজাটা খুলে এই আশায় জিন ওইখানে থাকবে, কিন্তু ভেতরে ঢুকতেই সেনারা তাকে ঘিরে ফেলে এবং ইঞ্জেকশন দিয়ে তাকে অচেতন করে। অ্যানার কিছুটা জ্ঞান এলেও সে দেখতে পায় জো তার সামনে দাঁড়িয়ে আছে। জো বলে জিনকে পুরোপুরি না পাওয়া পর্যন্ত তাকে পুরোপুরি জাগানো যাবে না। এখন তাকে ছাদে নিয়ে যেতে হবে মিশনটা শেষ করার জন্য। অ্যানা এবার কাঁপা কাঁপা গলায় জোকে সতর্ক করে বলে, ওরা তোমাকে ধোঁকা দিচ্ছে, ছাদে পৌঁছানো মাত্রই ওরা তোমাকে গুলি করে মেরে ফেলবে। এ কথাটা শুনতেই জোর মাথায় হঠাৎ স্মৃতির ঝলক আসে, নিজের গুলিবিদ্ধ হওয়ার স্মৃতি। এবার সে সত্যিটা বুঝতে পারে। একটু বুঝতেই হঠাৎ জো সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে এক এক করে সবাইকে কাবু করে ফেলে। একটা সৈন্য প্রায় জোকে মেরে ফেলছিল। ঠিক তখনই অ্যানা বন্দুক চলায় আর জো প্রাণে বেঁচে যায়।
জো এরপর অ্যানাকে এমন এক ইনজেকশন দেয় যাতে সে পুরোপুরি সচেতন হয়ে ওঠে। ওরা দুজনের পর বসে পড়ে। এই প্রথম অ্যানা সব সত্যটা বলে। সে জানায় প্রথমবার জিনকে হারানোর পর প্রতিটা চেষ্টায় শেষ একই ছিল, বারবার জিন হারিয়ে যেত। এমনকি তাদের মধ্যকার এই কথাবার্তাগুলো হাজার হাজার বার ঘটেছে। এসব শুনে জোর মাথায় টুকরো টুকরো করে স্মৃতি ফিরতে শুরু করে। আগে সব বোঝার চেষ্টা করে। সেখানে সে অ্যানার পাশে দাঁড়িয়ে ল্যাবের সৈন্যের সঙ্গে লড়েছিল। অ্যানা তখন আবার বলে জিন শুরু থেকে সবই জানতো, এই কারণে সে লুকিয়েছিল। জিন জানতো তার মা তাকে আবার ছেড়ে দিতে পারে। অ্যানা জানায় জিন যখনই ভয় পায় সে রেগে যায়, আলমারিতে লুকিয়ে পড়ে। আর যতবারই অ্যানা তার কাছে পৌঁছাতে ছিল ল্যাবের সিকিউরিটি বাধা হয়ে দাঁড়াতো। এরপর আসে সব থেকে কষ্টের স্বীকারোক্তি। ধরো যদি সে সফল হয় তবুও তো জিন তাকে দেখতে চাইবে না, কারণ জিন তো তাকে মনে করে প্রথমবার সে ইচ্ছে করেই ল্যাব থেকে লোকদের তাকে নিয়ে যেতে দিয়েছিল। যে দৃঢ়ভাবে বলে তুমি ভুল, একজন ছেলে হাজারবার হারালেও তার মাকে মন থেকে ঘৃণা করতে পারে না। আমার মনে হয় তোমার ছেলে তোমার অপেক্ষা করছে, সে জানে তার মা তাকে খুঁজে পাবে। এই কথা বলে জো আবার তার মনে সাহস যোগায়। সে নতুন করে আবার চেষ্টা করে। সে এবার সিকিউরিটি সৈন্যদের সঙ্গে লড়াই করে সব বাধা পেরিয়ে শেষমেশ ছাদে পৌঁছায়। সেখানে গিয়ে সে একটি তালাবদ্ধ আলমারি দেখে। দরজা খুলতেই দেখতে পায় ভিতরে জিন অচেতন অবস্থায় পড়ে আছে। অ্যানা তাড়াতাড়ি করে জুসটা খাওয়ায়, কিন্তু সে কিছুতেই জাগে না। অ্যানা পাশে বসে কান্না করতে করতে বলে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ফেলে যেতে চাইনি। ঠিক সেই মুহূর্তেই জিন চোখ খুলে। সে বলে মা তুমি আমাকে ছেড়ে যাওনি, তুমি তো বলেছিলে আলমারিতে লুকিয়ে থাকতে আর তোমার জন্য অপেক্ষা করতে। এ কথাই সব কিছু পরিষ্কার হয়ে যায়। প্রথমবার অ্যানা যখন জিনকে বিদায় বলেছিল তখন সে যাওয়ার আগে ফিসফিস করে কানে বলে গিয়েছিল ছাদের আলমারির কথা, সে যেন ওখানে লুকিয়ে থাকে। আর এই পুরো ব্যাপারটাই ছিল ল্যাবকে দেওয়া অ্যানার মিথ্যে, যাতে সে তার ছেলের সঙ্গে আরও কিছু সময় থাকতে পারে, যতক্ষণ না ল্যাবের সবাই শেষ হয়ে যায়। গল্প এখানেই থামে না। স্পেসশিপ ধ্বংস হওয়ার সময় একটা ধ্বংসবিশেষ অ্যানার পেটে আঘাত করে, আর সে জানতে পারে সে আর বাঁচবে না। তাই সে শেষ সিদ্ধান্তটা নেয়, সে নিজেই এবার পরীক্ষায় মা হবে। কারণ মাতৃত্ব কোড বা ডেটা দিয়ে শেখানো যায় না, এটা শিখতে হয় যন্ত্রণা, ভয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে। এরপর ল্যাব স্মৃতি বের করে নেয়, জিনের স্মৃতির সঙ্গে মিশিয়ে দেয়, আর বারবার সেই রিসেটের মধ্যে অ্যানা সেই চুক্তি ভুলে গিয়েছিল। আর আজ জিন তাকে সেটা মনে করিয়ে দেয়। ঠিক সেই সময় ল্যাবের সেনারা এসে পড়ে। অ্যানা সঙ্গে সঙ্গে জিনের হাতে তার সুইমিং গগলসটা দেয়, তাকে বলে পরে নাও আর পানিতে ঝাঁপ দাও। সে নিজে সেনাকে আটকাতে থাকে। জিন বিশ্বাস করে আর সে লাফ দেয়। ঠিক সেই মুহূর্তেই ল্যাবের মূল সার্ভার ধ্বংস হয়ে যায় আর পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায়। এরই মধ্য দিয়ে পরীক্ষাটাও শেষ হয়। অ্যানা পানিতে ঝাঁপ দেয়, সে শক্তিটুকু দিয়ে ছেলের কাছে পৌঁছায়। সেই মুহূর্তে ঢেউগুলো পাহাড়ের মতো হয়ে উঠে আসে। অ্যানা তখন ছেলেকে বলে ডাইভিং প্র্যাকটিস মনে আছে তো? এটা বলে দুজনেই একসঙ্গে শ্বাস নেয়। বিশাল ঢেউ ওদের নিয়ে যায় গভীর পানিতে। সেখানে অ্যানা নিজের জীবন, সন্তানের জীবন আর মানবজাতির ভবিষ্যৎ সব শেষ করে দেয়। আর গল্পটা এই নীরবতার মধ্য দিয়েই শেষ হয়ে যায়।